ইরানকে জয় করা যায়, কিন্তু দখল করে রাখা যায় না। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলো আলেকজান্ডার, রোমান, আরব খিলাফত, মঙ্গল, এমনকি সোভিয়েত ইউনিয়ন সবাই ইরানে প্রবেশ করেছে, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? তারা কেউই টিকে থাকতে পারেনি, বরং ইরানই তাদের বদলে দিয়েছে। তাহলে প্রশ্ন হলো, ইরান কি শুধু একটি দেশ, নাকি এটি এক অদম্য সভ্যতা? আজকের ভিডিওতে আমরা দেখব কেন ইতিহাসে বারবার ইরানকে জয় করা হলেও কেউ তাকে চিরস্থায়ীভাবে দখল করতে পারেনি। প্রথমে আসি আলেকজান্ডার দ্য গ্রেটের কথায়। তিনি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজেতা। মিশর জয় করেছেন, মেসোপটেমিয়া জয় করেছেন এবং শেষ পর্যন্ত পারস্য সাম্রাজ্যও জয় করেন। টেকনিক্যালি পারস্য তিনি দখল করেছিলেন, কিন্তু এরপর কি হলো? মাত্র 32 বছর বয়সে তার মৃত্যু, আর তার মৃত্যুর সাথে সাথেই তার বিশাল সাম্রাজ্য ভেঙে পড়ে, আর জেনারেলরা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে। মেসিডোনিয়া সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। আর পারস্য কারা ক্ষমতায় আসে? পার্থেশীয়রা, অর্থাৎ ইরানিরা। তারা পরবর্তীতে প্রায় 500 বছর মধ্যপ্রাচ্য শাসন করে। এ থেকে কী শিক্ষা নেওয়া যায়? ইরানকে হয়তো সাময়িকভাবে জয় করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে সে নিজেই ফিরে আসে। এবার আসি রোমানদের কথায়। রোমান সাম্রাজ্য ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। তারা পার্থিসীয় ও সাসানীয় ইরানিদের সাথে 300 বছরেরও বেশি সময় যুদ্ধ করেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হচ্ছে, জুলিয়াস সিজার পারস্য আক্রমণের পরিকল্পনা করেন, কিন্তু হত্যার শিকার হন। পরবর্তীতে সম্রাট ক্যারাস পারস্য আক্রমণ করেন ও 53 খ্রিস্টপূর্বাব্দে কারাহের যুদ্ধে রোমানরা সম্পূর্ণ ধ্বংস হয়। সম্রাট ট্রাজানও আক্রমণ করেন, কিছুটা সফল হলেও বিদ্রোহের কারণে পিছু হটতে হয়। 363 সালে সম্রাট জুলিয়ান নিহত হন পারস্য অভিযানে। 300 বছরের যুদ্ধের কী ফল হলো তাহলে? রোমান সাম্রাজ্যের পতন হয়, কিন্তু ইরানে সাসানীয় সাম্রাজ্য টিকে থাকে। এ থেকে শিক্ষা নেওয়া যায় যে শক্তি দিয়ে ইরানকে হারানো যায় না। 7ম শতাব্দীতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আরব খিলাফত কর্তৃক মুসলিমদের ইরান জয়। এবার মনে হতে পারে এইবার হয়তো ইরান হারল, কিন্তু আসল ঘটনা উল্টো। ইরান ইসলাম গ্রহণ করে ঠিকই, কিন্তু তারা ইসলাম এক স্বতন্ত্র পারস্যীয় রূপ তৈরি করে। ফলাফল হিসেবে পারস্য সাহিত্য, রুমি, ফেরদৌসি, দর্শন, বিজ্ঞান, শিল্পকলা সব কিছু ইসলামী সভ্যতায় নতুন মাত্রা যোগ করে। কয়েক শতাব্দীর মধ্যে বুইদ, সামানিদ, সাফাভিদ এর মতো ইরানি রাজবংশ আবার ক্ষমতায় ফিরে আসে। এ থেকে শিক্ষা নেওয়া যায়, ইরানকে জয় করা যায়, কিন্তু সে তার বিজেতাকেও বদলে দেয়। ত্রয়োদশ শতকে মঙ্গলরা ছিল মানব ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক শক্তি। তারা বাগদাদ ধ্বংস করে, লাখ লাখ মানুষ হত্যা করে, ইরানও দখল করে। কিন্তু এরপর কি হলো? বিজয়ী মঙ্গলরাই ইসলাম গ্রহণ করে, পারস্য সংস্কৃতি গ্রহণ করে, তারা নিজেরাই হয়ে যায় পারসিক। এ থেকে যা শিক্ষা হলো, ইরান শুধু ঠিকে থাকে না, সে তার শত্রুকেও আত্মস্থ করে। 20 শতাব্দীর আরেকটি গুরুত্বপূর্ণ শক্তি সোভিয়েত ইউনিয়ন দুইবার উত্তর ইরান দখল করে, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এবং 1946 সালে স্ট্যালিন সৈন্য সরাতে অস্বীকার করে। কিন্তু আন্তর্জাতিক চাপ ও বাস্তবতার মুখে সোভিয়েতের পিছু হটতে হয়। এ থেকে শিক্ষা নেওয়া যায়, আধুনিক পরাশক্তিও ইরানকে ধরে রাখতে পারেনি। এখন প্রশ্ন আসতে পারে, কেন ইরান দখলে রাখা যায় না? প্রথমত, কৌশলগত গভীরতায়। ইরান একটি বিশাল দেশ, ইরাকের তুলনায় প্রায় 4 গুণ। জনসংখ্যা প্রায় 9 কোটি, পাহাড়, মরুভূমি, দুর্গম ভূখণ্ড, যা দখল করতে লাগবে 30 থেকে 40 লাখ সৈন্য। কিন্তু যুক্তরাষ্ট্রের সৈন্য সংখ্যা প্রায় 13 লাখ, হিসাবেই মিলবে না। দ্বিতীয়ত, উল্টো সামরিক পিরামিড। আমেরিকা নির্ভর করে বিমান শক্তি, যা সবচেয়ে ব্যয়বহুল। ইরান নির্ভর করে সস্তা নমনীয় কৌশল। যুদ্ধ হয় ক্ষয়ের খেলা। তৃতীয়ত হচ্ছে ব্যয়ের অসমতা। ইরানি ড্রোন প্রায় $50,000, যেখানে আমেরিকার মিসাইল 3 মিলিয়ন থেকে 10 মিলিয়ন ডলার। একটা ড্রোন নামাতে 60 গুণ খরচ হয়। ইরান একসাথে শত শত ড্রোন ব্যবহার করে। যুদ্ধ এখানে অস্ত্র দিয়ে নয়, গণিত দিয়ে জেতা হচ্ছে। সর্বশেষ, ইচ্ছাশক্তি, উইলিং পাওয়ার। ইরানের জন্য যুদ্ধ শুধু রাজনীতি নয়, এটি অস্তিত্বের প্রশ্ন।
3000 বছরের সভ্যতা, নিজেদের টিকে থাকার লড়াই। তাহলে আমরা বলতে পারি ইতিহাস আমাদের একটি বিষয় পরিষ্কার করে দেয়, ইরান একটি দেশ নয়, এটি একটি সভ্যতা। যে সভ্যতা বিজেতাদের পরাজিত করেছে, তাদের আত্মস্থ করেছে এবং বারবার ফিরে এসেছে। তাই প্রশ্ন হলো, আজকের বিশ্ব কেউ কি সত্যি ইরানকে পরাজিত করতে পারবে, নাকি ইরান আবার নিজেকে পুনরাবৃত্তি করবে? এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।